আহমেদাবাদের বিমান দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনায় এবার অন্তর্ঘাতের ইঙ্গিত দিচ্ছেন খোদ অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। প্রতিমন্ত্রী মুরলীধর মোহলের কথায় অন্তর্ঘাতের ইঙ্গিত। একদমই তাই, কারণ যে ঘটনা 12 জুন ঘটেছে লন্ডনগামী বিমান দুর্ঘটনায় কমপক্ষে বিমান কর্মী, যাত্রীরা এবং আনুষঙ্গিক আরও আশপাশের লোকজন মিলে 275 জনের মৃত্যু হয়েছে। ওরার মাত্র 30 সেকেন্ডের মধ্যে ভেঙে পড়েছে AI 7887। তদন্তে 3টে সংস্থা এখনো পর্যন্ত রয়েছে, AAIB, DGCA এবং BCAS। খতিয়ে দেখা হচ্ছে অন্তর্ঘাতের সম্ভাবনাকেও, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজগুলি। দেখুন, এখানেই প্রশ্ন, কারণ একটা সময় শর্মিষ্ঠা প্রথম আমরা শুনলাম যে পাখির ধাক্কার তত্ত্ব সামনে আনা হচ্ছিল, যে পাখির ধাক্কা ইঞ্জিনে এই দুর্ঘটনা ঘটেছে এবং বিমানবন্দর সংলগ্ন প্রচুর বহুতল থাকায় কোনোভাবেই বিমান ঘুরিয়েও সঠিকভাবে ল্যান্ডিং করা সম্ভব হয়নি, এবং যেখানে গিয়ে ধাক্কা মারলো সেটা ছিল একটি মেডিকেল কলেজের হস্টেল, সেখানেও একাধিক পড়ুয়ার মৃত্যু হয়েছে। এবং তারপর শোনা গেল, তারপর অনেক ভিডিও সামনে এলো নাকি সেই বিমানেরই যাত্রী যারা আহমেদাবাদে এসে পৌঁছেছেন বা দিল্লি অবধি এসেছিলেন সেই বিমানে করে, তারা বিভিন্ন সময় ভিডিও করেছেন যে এয়ার ইন্ডিয়ার ঠিক সেই বিমানে AI 787 ঠিক কি কি সমস্যা ছিল, যান্ত্রিক ত্রুটি তারা বুঝতে পারছিলেন, কোনোভাবেই রক্ষণাবেক্ষণ করা হয় না সঠিকভাবে। একাধিক অভিযোগ ছিল ইঞ্জিন বিকল হয়ে যেতে পারে, অভিযোগ ছিল কিভাবেই বা দুটো ইঞ্জিন একসাথে বিকল হয়ে গেল, এবং যে উড়ানটা উড়ে আসছে মানে এমনও নয় যে সদ্য সে অ্যারাইভেল করছে বা ডিপার্চার হচ্ছে, কারণ অনেকটা দূর, প্যারিস হয়ে দিল্লি হয়ে। একদম তাই তিথি, এটাই তো বড় কথা। কারণ দেখো, একটা সময় যখন মনে হচ্ছিল যে কারণ যে কোনো বিমান দুর্ঘটনায় তার যাবতীয় শেষ তথ্য, কি কি কথোপকথন, কি কি কনভারসেশন হয়েছে, কি কি তথ্য লাস্ট মিনিটে সেই সময় ঘটছে, এগুলো আমরা কোথা থেকে জানতে পারি? ব্ল্যাক বক্স। মনে হচ্ছিল যে দুটো ব্ল্যাক বক্স উদ্ধারের পর অন্তত এর একটা কারণ মিলতে পারে, কিন্তু বিষয় হচ্ছে আজ অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে অন্তর্ঘাতের বিষয়টা সামনে আনার তারা যে ইঙ্গিত দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনার এতগুলো, অর্থাৎ প্রায় মাস শেষ হতে চললো, অর্থাৎ যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত এখন যে পথে যাচ্ছে তাতে কি এই সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে অন্তর্ঘাতের ইঙ্গিত? কারণ খুব বাস্তবিক যে পয়েন্টগুলো রয়েছে, দিদি তুমি বলছো যে বিমানটা এতটা দূর জার্নি করে এসেছে, যার আবার একটা এখানে হোল্ড থাকার পর আবারও যাকে গ্যাটউইক বিমানবন্দরে যাওয়ার কথা ছিল, কি এমন হলো? পাখির ধাক্কা মেনে নিলাম, পাখি ওরা সেটা তুমি আমি কন্ট্রোল করতে পারবো না, কিন্তু বিষয় হচ্ছে ইঞ্জিন, এই যে দুটো ইঞ্জিন একসঙ্গে বিকল হয়ে যাওয়া, যেটা বিশেষজ্ঞরাও বলছে জাস্ট বিরল, হয় না কখনো। একদমই শর্মিষ্ঠা, এখান থেকে তো এই যে অন্তর্ঘাতের বিষয়টা নিয়ে আজ আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো, ঠিক কোন কোন অ্যাসপেক্ট থেকে অন্তর্ঘাতের ঘটনা ঘটতে পারে। আর এই বিষয়টা বুঝে নেওয়ার জন্য এই মুহূর্তে 0 আওয়ারে দূরবর্তী স্থান থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন জাতীয় নিরাপত্তা ও সুরক্ষা বিশেষজ্ঞ আর্য ঘোষ। আর্যবাবু, আজ 0 আওয়ারে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, আহমেদাবাদের বিমান দুর্ঘটনা, এবং যখন অন্তর্ঘাতের প্রসঙ্গ খোদ অসামরিক বিমান পরিবহন সংস্থা মন্ত্রকের তরফ থেকে সামনে আনা হচ্ছে, তখন এই অন্তর্ঘাত কেন বলা হচ্ছে? ইঙ্গিতটা ঠিক কোন কোন অ্যাসপেক্টে এই অন্তর্ঘাতের ঘটনা ঘটতে পারে? দেখুন, এটা এই জন্যই এখানে ইম্পর্টেন্ট। আমি কিছুদিন আগেই একটা সংবাদ মাধ্যমে আলোচনা, একটা খুব বড় প্যানেল ডিসকাশন হয়েছিল, তাতেও বলেছিলাম, আমি সেটাতেই স্টিক করেছিলাম, কিন্তু সেটাই কিন্তু একমাত্র কারণ নয়। এটা আমার ইনিশিয়াল অ্যাসেসমেন্ট। হ্যাঁ, এটার পেছনে অনেক টেকনিক্যাল কারণ থাকতে পারে, কিন্তু অন্তর্ঘাতের ব্যাপারটা এখান থেকেই আসছে যে যখন না আপনারা তো অনেকবার ফ্লাইটেই যাতায়াত করেন, যখন আপনারা ধরুন বোর্ডিং পাস হাতে পাননি, সেই সময় আপনারা জাস্ট আপনাদের অ্যানাউন্স করা হচ্ছে যে এরপরে আপনাদের ফ্লাইট আছে ইত্যাদি, এই সময় ছাড়বে। সেই সময়টায় ঠিক আপনাদের যে ফ্লাইটটা নিয়ে যাবে, যে এয়ারক্রাফটটা নিয়ে যাবে, তার অনেকগুলো প্রি ফ্লাইট চেকস হয়, যে মানে ওড়ার আগে, প্রি ফ্লাইট মানে ওড়ার আগে বেশ কিছু চেকস হয়। সেই মানে অনেকগুলো প্যারামিটার আছে, সেই প্যারামিটারগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো চেক করতে হয়। তো তার মধ্যে আপনার এই ইঞ্জিন থার্স্ট, যে ইঞ্জিনের থার্স্টটা দিলে যেটা আপনার মাধ্যাকর্ষণের টানকে উপেক্ষা করে, খুব বাংলায় বলছি সকলের সুবিধার জন্য, যারা আপনাদের দর্শক আছেন শুনছেন, তো সেটাকে উপেক্ষা করে সে উপরে ওঠে। তো সেই জন্য ইঞ্জিনের তো থার্স্ট দরকার হয়, তার একটা শক্তি দরকার হয়। তো আপনি যদি কাউকে ঠেলতে যান, আপনাকে তো আপনার একটা শক্তি দরকার হবে, সেই শক্তিটা আপনার আছে কিনা সেটা তো আপনাকে চেক করতে হবে, তাই না? তো সেই জন্যই সেইটা প্রিফ্লাইট চেকে, সেটাও একটা অঙ্গ, সেটা একটা লো পাওয়ার সেটিংয়ে ওই ইঞ্জিন থার্স্টটাও চেক করা হয়। তো সেখানে আমার যেটা বক্তব্য ছিল কিছুদিন আগে, যেটা আমি বলেছিলাম,
সেটা হচ্ছে যে আপনার এই ইঞ্জিন ফার্স্টটা যদি ওখানে কোনো প্রবলেম করতো তাহলে সেখানে ধরা পড়তো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনার সেইখানে কারা ইনভলভ, তা সেখানে ইনভলভ হচ্ছে মেনটেনেন্স ক্রু, যারা বিমানের রক্ষণাবেক্ষণ দেখে, এবং তার সঙ্গে ইনভলভ কারা কারা চেক করবেন, তারা হচ্ছেন কমান্ডার, যিনি ককপিটের বাঁ দিকের সিটে বসেন, এবং কো পাইলট, যিনি ককপিটের ডান দিকের সিটে বসেন। তো তাদের মধ্যে ওই কথাবার্তাগুলো হয়, এই প্যারামিটার ঠিক আছে কিনা, ওই প্যারামিটার ঠিক আছে কিনা, এই যন্ত্রটা ঠিক কাজ করছে কিনা, ওই যন্ত্রটা ঠিক কাজ করছে কিনা। তারা যখন এই কথাগুলো বলছেন, এই ব্ল্যাক বক্সের দুটো পার্ট হয়। একটা হচ্ছে আপনার ফ্লাইট ডেটা রেকর্ডার, যা আপনার ওই প্যারামিটার্সগুলো চেক করতে থাকে নিজে নিজে, এবং তার সঙ্গে আপনার যে ককপিট ভয়েস রেকর্ডার হয়, তাতে ওই পাইলট দুজনের মধ্যে, কমান্ডার অ্যান্ড কো পাইলটের মধ্যে যে কথা হচ্ছে, সেই কথাগুলোকে সে রেকর্ড করতে থাকে। এবারে সেই কথাবার্তার মধ্যে দিয়ে এবং প্যারামিটার্সগুলো কি ছিল, এই দুটো জিনিস সংগ্রহ করলে বোঝা যাবে যে সেদিনকার অবস্থা কি ছিল। ফ্লাইট ডেটা রেকর্ডারে কিন্তু আপনার খুব ইম্পর্টেন্ট প্যারামিটার্স রেকর্ড করা হয়। যেমন ধরুন, তার টেকনিক্যাল যে দিকগুলো রেকর্ড করা হয়, সেটা হচ্ছে যে আপনার বেসিক্যালি এয়ারক্রাফটস পারফরমেন্স। এটার মধ্যে ইনক্লুড করা থাকে কি কি, স্পিড, অল্টিটিউড, হেডিং, ইঞ্জিন পারফরমেন্স, কন্ট্রোল ইনপুটস। কন্ট্রোল ইনপুটসটা খুব ইম্পর্টেন্ট। কন্ট্রোল ইনপুটস মানে কি, পাইলটরা এখানে কি হয়, বিমানে আগে থেকে ইনপুট করে দেওয়া হয়, যেটা আপনার টাওয়ার নির্দেশ দেয়। এইরকম ভাবে নির্দেশটা ঠিক আসে, যেহেতু আমি কাজ করে এসেছি। তো এখানে ধরুন বললো যে তুমি 800 ফিট অবধি উঠবে বা 2000 ফিট অবধি উঠবে, উঠে ডান দিকে এত ডিগ্রি টার্ন নেবে, বেয়ারিং তাকে বলা হয়। তো এই জিনিসগুলো তাদেরকে আগে থেকে ইনপুট করে দিতে হয়। এটা নয় যে কিন্তু আপনার ওই গাড়ি স্টিয়ারিং এর মতন সে অত হাজার ফিটে উঠে ডান দিকে ঘোরালো, তা নয় কিন্তু। ওইটা অটোমেটিক্যালি প্লেন ওইদিকে, এয়ারক্রাফট ওইদিকে ঘুরবে, আগে থেকে সে ইনপুট করে দেওয়া হয়। এবং এইটা বিমান চলাকালীন বিভিন্ন এটিসি, এটাকে বলা হয় ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন। ধরুন আপনি ব্যাঙ্গালোর থেকে কলকাতায় আসছেন, তো ব্যাঙ্গালোর থেকে কলকাতা আসার মধ্যে ব্যাঙ্গালোরের যে এয়ারপোর্ট, তার যে এটিসি, এয়ার ট্রাফিক কন্ট্রোল, তার একটা নির্দিষ্ট পরিধি আছে, তাকে বলা হয় ব্যাঙ্গালোর ফ্লাইট ইনফরমেশন এয়ারপোর্ট ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন। তারপরে সে চলে এলো চেন্নাইয়ের আন্ডারে, চেন্নাই ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন। চেন্নাই এটিসি তখন তাকে নির্দেশগুলো দিতে থাকলো, তুমি এদিকে ঘোরো, ওদিকে ঘোরো, এই অল্টিটিউডে নামো বা এই অল্টিটিউডে ওঠো, এই সমস্ত দিতে থাকলো। তারপরে মানে ব্যাঙ্গালোর যখন এফআইআর শেষ হয়ে গেল, সে চেন্নাইকে হ্যান্ড ওভার করলো ফ্লাইট। এর মধ্যে একটা জিনিস থাকে স্কোয়াক। স্কোয়াক হচ্ছে রাডারে যেটা দিয়ে প্লেনটাকে আইডেন্টিফিকেশন, এয়ারক্রাফটটাকে আইডেন্টিফিকেশন করা হয়। একটা 4টে নিউমারিক কোড, ধরুন 1 2 3 4, সেটা এবারে ব্যাঙ্গালোর ধরুন 1 2 3 4 দিল, চেন্নাই কিন্তু সেটাকে পাল্টে দিতে পারে 4 2 3 1। তারপরে সে ফাইনাল এলো কলকাতার এফআইআরে, কলকাতা তখন আবার তাকে স্কোয়াক পাল্টেও দিতে পারে বা ওই স্কোয়াক রাখতে পারে। কিন্তু প্রতিটা এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রথমেই যেটা বলবে, তাদের রাডারে যেই ধরা পড়বে, ব্রিফ হিসাবে তো ধরা পড়বে, ও তো ফ্লাইটের ছবি টবি থাকবে না রাডারে, সেইখানে তখন বলবে কনফার্ম স্কোয়াক 1 2 3 4। ধরুন ইন্ডিগোর একটা ফ্লাইট আসছে, ইন্ডিগো ফ্লাইট নাম্বার এত, আই ফ্লাই ওটার কল সাইন বলে, আমি একটা জাস্ট বললাম আপনাদেরকে, এটা বলা হয় না ইন্ডিগো, আই ফ্লাই 321, প্লিজ কনফার্ম স্কোয়াক 1 2 3 4। তখন বললো কনফার্ম, আই ফ্লাই 321, কনফার্মিং স্কোয়াক 1 2 3 4। তখন সে আইডেন্টিফাইড হলো। এবারে যদি সে আইডেন্টিফাই না করতে পারে, তখন 2-3 বার তাকে জিজ্ঞেস করা হয়। তারপরে যদি কোনো এয়ারক্রাফট না সাড়া দেয়, তখন ফাইটার জেট স্ক্র্যাম্বল করা হয়, যে এটা কোনো শত্রুপক্ষের বিমান হতে পারে।
বা রিকগনাইসেন্স এয়ারক্রাফট হতে পারে, বা কোনো শত্রুপক্ষের ফাইটার জেট হতে পারে, সে তখন আনআইডেন্টিফাইড এয়ারক্রাফট হিসেবে তাকে পরিগণিত করা হবে। যে আপনি শত্রুপক্ষের বিমান হতে পারে, এই যে প্রসঙ্গটা তুলছেন, আমি এখান থেকে একটা কথা বলি, কারণ এখান থেকে কোথাও মনে হচ্ছে দেখুন বিমানের ককপিট, ভয়েস রেকর্ডার, ফ্লাইট ডাটা সবই তো উদ্ধার হলো, ব্ল্যাক বক্স উদ্ধার হলো, কিন্তু বিষয় হচ্ছে এতগুলো দিন এআইবি তদন্তও করছে, এখনো সব দিক মূল্যায়ন করে, তাহলে এই জায়গায় যে অন্তর্ঘাতের একটা আশঙ্কা বা সাবোটাজ হচ্ছে বলে যেটা বলা হতে পারে বা মনে হচ্ছে, তার মানে এখানে কি একটা ঘনীভূত রহস্য? অ্যাবসলিউটলি, সেই দিকটা আমাদের দেখতেই হবে। কেননা দেখুন, পান্নুন যে খালিস্তানি টেররিস্ট, সে কিছুদিন আগে আপনারা দেখেছেন কিভাবে একের পর এক থ্রেট ইস্যু করে গেছে, এবং প্রচুর বক্স বম থ্রেট পাওয়া গেছে, এবং সেই ক্ষেত্রে আমাদের অনেক টাকা নষ্ট হয়েছে। বিকজ এই এমার্জেন্সি যখন বম থ্রেট হয় না, আমি বম থ্রেট হ্যান্ডলিং করেছি অনেকগুলো ক্ষেত্রে। বম থ্রেট আমাদের এয়ারক্রাফট পেয়েছে, আমি দুটো এয়ারলাইন্সে কাজ করেছি, একটা ফরেন এয়ারলাইন্স মানে দুনিয়ার অন্যতম নাম করা, এবং ডোমেস্টিক এয়ারলাইন, সেও ভারতের অন্যতম নাম করা। তো বম থ্রেট যখন হয় তখন আপনার কি সিচুয়েশনে তাদেরকে নামিয়ে আনা হয় যাত্রীদেরকে, সেটা একটা আলাদা জিনিস। তাকে আইসোলেশন বেতে নিয়ে যাওয়া হয়, একটা আপনার তখন সিঁড়ি দিয়ে তো নাম্বার অবকাশ থাকে না, একটা ধরুন রোলিং বেড মতন থাকে, খুব সহজ ভাষায় বোঝাচ্ছি, সেটা দিয়ে গুড়িয়ে প্যাসেঞ্জাররা খুব তাড়াতাড়ি, মানে আপনি যেমনি ওই সেই আমরা মানে বাংলা কথায় সেই ঢেকি ফেকি বলি না, মানে একটা স্লিপার বলি না, সেরকম গড়িয়ে চলে আসেন। তো এখন এইখানে ব্যাপারটা হচ্ছে, পান্নুনের থ্রেটটা ছিল এইগুলোর ওপরে, এবং সে গুজরাটের ওপরে দৃষ্টি রেখেছিল। আমাদের তো ছেড়ে দিয়ে চলবে না। নির্জার কিলিংয়ে এখনো পর্যন্ত কানাডা কোনো এস্টাবলিশই করতে পারেনি ভারতের কোনো হাত, কিন্তু G7 বৈঠকে সেইটাকে তোলা হলো যে সেটা অন্যতম শর্ত হবে। তাহলে ভারত কেন টার্কির দিকে হাত তুলবে না? বা টার্কি এটার অস্বীকার করেছে, বলেছে আমরা বোয়িং 777 অব্দি দেখি, কিন্তু আপনার এই ড্রিমলাইনারে আমরা হাতও দিই, তারা এই কথা বলেছে। কিন্তু তার সঙ্গে আর আমাদের এটা একটা বাহ্যিক বিপদ, বাহ্যিক অন্তর্ঘাতের সম্ভাবনা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটা জিনিস আপনাদেরকে বলেছিলাম হয়তো, যে ডাইরেক্ট এনার্জি ওয়েপন দিয়ে একটা বিমানকে কেন আপনি এই যে আপনারা দুজন আছেন, শর্মিষ্ঠা, তিথি, আপনাদেরকে যদি ডাইরেক্টেড এনার্জি ওয়েপন দিয়ে এখন আঘাত করা হয় না, আপনাদের কানে একটা বিশাল যন্ত্রণা হবে, একটা আওয়াজ পাবেন, রক্ত বেরোতে শুরু করবে, বমি করতে শুরু করবেন। এরকম কিছুদিন আগে আমেরিকার দুজন ডিপ্লোম্যাটকে সাসপেক্টেডলি চায়না হিট করেছিল দিল্লিতে, তাদেরকে সঙ্গে সঙ্গে আমেরিকা ফেরত নিয়ে যাওয়া হয়, এবং লাদাখে চায়না আমাদের সোলজারদেরকে ডাইরেক্ট এনার্জি দিয়ে হিট করেছিল। এটা একটা লেজার টেকনোলজি, মাইক্রোওয়েভ টেকনোলজি। তো সেইখানটায় আপনার কি হয়, এর স্পিডটা হয় লাইটের স্পিড 1,86,000 মাইলস পার সেকেন্ড। তো সেখানে একটা সাবসোনিক এগুলোতে এয়ারক্রাফট, মানে শব্দের চেয়ে কম গতিবেগে যায়, শব্দের চেয়ে যারা মানে দুটো এয়ারক্রাফট শব্দের চেয়ে বেশি গতিবেগে যায়, একটা তাকে বলা হয় সুপারসোনিক, যে শব্দের স্পিড হচ্ছে 1235 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় 1235 কিলোমিটার। তার 1 থেকে 4 গুণের মধ্যে হলে তাকে আমরা সুপারসোনিক এয়ারক্রাফট বলি, আর 5 থেকে 25 গুণ হলে তাকে আমরা হাইপারসোনিক এয়ারক্রাফট বলি। এখন এই যে হাইপারসোনিক এয়ারক্রাফট গুলো তৈরি করছে চায়না বা ইউএস, আমরাও তৈরি করছি, তাকে কিন্তু তার স্পিড কত, 25, যদি সে শব্দের এই 1235 কিলোমিটার প্রতি ঘন্টার 25 গুণ বেশি বেগেও যায়, তাকে হিট করবে যে ডাইরেক্টেড এনার্জি ওয়েপন, সে 1,86,000 মাইলস পার সেকেন্ডে হিট করবে, মানে 35 গুণ তার স্পিডে হিট করবে, এনগেজ করবে, এতটাই শক্তিশালী। আর্যবাবু, যে বিষয়টা এই মুহূর্তে উঠে আসছে, যে সম্ভাবনাগুলো, অর্থাৎ এই যে তদন্ত এআইবি করছে, কিন্তু অনেকগুলো দুর্ঘটনার সম্ভাব্য কারণ এই মুহূর্তে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, যার মধ্যে কোথাও বিদ্যুৎ চলে যাওয়া বা ইঞ্জিনের ব্যর্থতা। এবার বলি ইঞ্জিনের ব্যর্থতার কথা কেন বলছি, কারণ এটাও বলা হচ্ছে যে একসঙ্গে দুটো ইঞ্জিন বিকল হয়ে যাওয়া, বিশেষজ্ঞরাই তো বলছেন যে এটা জাস্ট হয় না, মানে খুব রেয়ার, তারপরও সেটা এখানেও একটা সম্ভাব্য কারণ হিসেবে উঠে আসছে। অর্থাৎ কোথাও যান্ত্রিক ত্রুটি নাকি মানুষের ত্রুটি, অর্থাৎ এইভাবে আমি প্রশ্নটা রাখতে চাইছি, এই জায়গাটা এখন কতটা ক্রুশিয়াল একটা টাইমে দাঁড়িয়ে রয়েছে, এই অন্তর্ঘাতের পিছনে কি কি আশঙ্কা?
এই প্রশ্নটা আমাকে ওখানেও করা হয়েছিল। দেখুন, এইটা অনেকগুলো দিক আছে। সেটা হচ্ছে এই জায়গাটাতে আমি যাই, সেটা হচ্ছে যে আপনার যখন আপনারা প্লেনে ওঠেন দেখবেন যে ডানার একটা অংশ ওপর নিচ করছে, যখন ল্যান্ডিং করছেন বা টেক অফ করছেন দেখবেন একটু বেরিয়ে এলো একটা পোর্শন। সেই যে এক্সটেন্ডেড পোর্শনটা সেটা সামনের দিকেও থাকে ডানার, দুটো ডানার, রাইট উইং অ্যান্ড লেফট উইং, আর পেছন দিকেও থাকে। এই চারটেকে বলা হয়, পেছনের দিকের যে দুটো অংশ থাকে এক্সটেন্ডেড পোর্শন তাকে বলা হয় ফ্ল্যাপস, আর সামনেরটাকেও বলা হয় ফ্ল্যাপস, কিন্তু তাকে অ্যাকচুয়ালি আর একটা কথা আছে স্ল্যাট, SLAT, স্ল্যাট। এই দুটো এক্সটেন্ডেড পোর্শনকে বলা হয়। তো তাদের কাজ হচ্ছে বিমানটাকে লিফট করতে সাহায্য করা। এবারে আপনারা যখন ওই বিমানটাকে লক্ষ্য করবেন দেখবেন যে আমি একটা ভিডিও পেয়েছি, একটা ছেলে, ছোট ছেলে, তার ছাদ থেকে, তার যেহেতু বাড়ির কাছেই ওই আহমেদাবাদ অনেকেই রেকর্ড করে এরকম ভিডিও, তো তাকে পুলিশ ইন্টারোগেট করছিল। সেটা কোনো ব্যাপার না, ওকে কোনো দোষী করবে না নিশ্চয়ই, তো সে এমনিতেই রেকর্ড করছিল। সেইটাও আমি দেখলাম, সেটা রেজলিউশনটা আরো ভালো ছিল প্রথম যে ছবিটা ছিল। কিন্তু এটা কি হয়, যখন আপনার ওই বিমানটা টেক অফ করছিল তখন আহমেদাবাদ এয়ারপোর্টের টেম্পারেচার ছিল 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে 40 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হটার ক্লাইমেট। হটার ক্লাইমেটে কি হয় জানেন তো, ডেন্সিটি অফ এয়ারটা কমে যায়। তো সেই ক্ষেত্রে পুরো রানওয়ে লেন্থটা নিতে হয়, এবং সেখানে স্পিডটা কম থাকে এয়ারক্রাফটের, এবং সেই সময় ওই ফ্ল্যাপস আর স্ল্যাটের পজিশন থাকে 5 মানে হচ্ছে অ্যাঙ্গেল বলছি আমি, ডিগ্রিজ, 5 ডিগ্রিতে। তো সেইটা ছিল কিনা আমি খুব একটা ভালোভাবে বুঝতে পারিনি ওইটুকুনি পোর্শন, তবে এক্সটেন্ডেড ছিল এইটাকে আমি দেখেছি। তো এবং সম্ভবত 5 ডিগ্রি ছিল, সম্ভবত, আমি আবার বলছি। কিন্তু আর এটা বোয়িং এর ক্ষেত্রে এটা কি হয়, আপনার 5 হয় টেক অফের সময় অ্যাঙ্গেলটা ওই ফ্ল্যাপস অ্যান্ড স্ল্যাটের, আর আপনার নামানোর সময় মানে ল্যান্ডিং এর সময় হয় 25। তো সেটা যদি ওয়াটার ক্লাইমেটে আপনার এটা ভ্যারি করে, মানে এটা মিনিমাম ফ্ল্যাট কনফিগারেশন হয় 1 হচ্ছে পেছনের দিকেরটা, আর সামনের দিকেরটা 1+F বলা হয়। ওই +Fটা হচ্ছে আর একটুখানি এক্সটেন্ডেড হয়ে যাওয়া, আর একটুখানি ঝুঁকে যাওয়া, তো সামনের দিকের দুটো যে এক্সটেন্ডেড পোর্শন থাকে। তো সেইটা 1-এ ছিল না 5-এ ছিল না 4-এ ছিল, এগুলো কিছু মানে আইডিয়ালি 5-এ থাকার কথা পাইলটের। এবারে সেগুলো তো জানা যাবে প্যারামিটার্স পরীক্ষা করে, কিন্তু এইখানে এইটা একটা দিক হিউম্যান এররের। আর একটা দিক হচ্ছে যে আপনার ওই যে চাকাগুলো বেরিয়ে থাকে দেখবেন, তো প্লেনটা উঠলে চাকাগুলো প্লেনের পেটের মধ্যে ঢুকে যায়, এই চাকাগুলোকে বলা হয় ল্যান্ডিং গিয়ার। এই যে ঢুকে যায় তাকে বলা হয় রিট্রাকশন অফ ল্যান্ডিং গিয়ার। এইবারে আইডিয়াল মানে এসওপি যেটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ারে অনুযায়ী, সেইখানে 800 ফিট, অ্যারাউন্ড 800 ফিটে এই চাকাগুলোকে তুলে নেওয়া হয়। তো তখন কমান্ডার যিনি বাঁদিকের সিটে বসেন, যিনি কমান্ড করছেন এয়ারক্রাফটটা, তিনি কোপাইলটকে বলেন গিয়ার আপ। তো গিয়ার আপ যখন বলেন তখন সে গিয়ার আপ একটা সুইচ আছে, সেটা চাকাগুলো ঢুকে যায়। তখন একটা সম্ভাবনা হতে পারে, এগুলো সবই স্পেকুলেশন, কিন্তু আমি বলছি সেইখানে উনি ফ্ল্যাপে হাত দিয়ে ফেলেছিলেন কোপাইলট। আর্যবাবু, এই সম্ভাবনার বিষয়গুলো যখন প্রবল হচ্ছে বা সবটাই তদন্ত সাপেক্ষ, এখনো বক্স থেকে বিভিন্ন রকম যে দুর্ঘটনার কারণ তা এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি, হয়তো তার সময় সাপেক্ষ, কিন্তু একটা বিষয় একটু জানতে চাইবো, এই আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন, তাদেরকে তারা যখন প্রথমে তদন্ত করতে চাইলো তাদেরকে দেওয়া হয়নি, রাজি হওয়া হয়নি, অর্থাৎ এই জাতিসংঘের এই বিশেষায়িত একটি সংস্থা পরবর্তীকালে রাজি হওয়া, অর্থাৎ কেন তাদেরকে শুরুর দিকে এই তদন্ত করতে দেওয়া হলো না, বা এক্ষেত্রেও কি কোনো রকম কোনো বিষয় নজরে আসছে যা কিনা অগোচরে রেখে দেওয়া যেতে পারে? হ্যাঁ, আমি এটা বলার আগে আমি আপনাকে ছোট্ট করে একটু বলে নিই, যেটা আমি বলছিলাম, এই যে চাকাটা যদি বেরিয়ে তলায় নেমে থাকে না, তখন একটা বাধা সৃষ্টি করে, তাকে বলা হয় ড্র্যাগ। এই ড্র্যাগ এই ফ্ল্যাপের ক্ষেত্রে, স্ল্যাটের ক্ষেত্রেও একই হয়, যদি একটু ভুলভাল থাকে একে বলা হয় ক্লাইম্বিং কনফিগারেশন। এই ক্লাইম্বিং কনফিগারেশন যদি ভুলভাল থাকে না, তখন ড্র্যাগের সৃষ্টি হয়। ড্র্যাগ মানে কিছুই নয়, পরিষ্কার বাংলায় ওই যে বিমানটা লিফট করবে, উঁচুতে উঠবে, তাকে বাধা দেয়। সেই জিনিসটা হচ্ছে হিউম্যান এরার হতে পারে। এইবারে আপনার প্রশ্নে আসছি, এইটা নিয়ে আমি যথার্থ প্ল্যাটফর্মে সংবাদ মাধ্যমে তো তুলেইছিলাম প্রশ্নটা,
এবং অন্যান্য প্ল্যাটফর্মে যত প্ল্যাটফর্মে আমি ইন্ডিয়ান গভর্নমেন্টকে রিকোয়েস্ট করেছিলাম যে তাদেরকে কিন্তু এই আইকাও আমাদের যে গ্লোবাল বডি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, আপনি যেটা সঠিকভাবে বললেন, সেইখানে তাদের একটা ইনভেস্টিগেটর থাকে, সেটা একজন ইউএন মানে ইউনাইটেড নেশনসের ইনভেস্টিগেটর। এইবারে তাকে অবজারভারের স্ট্যাটাস দিতে হয়, অ্যাকর্ড করতে হয়। সেইটা এই আপনার যখন এই যে এখনো পর্যন্ত যে মালয়েশিয়ান বিমানটা নিখোঁজ, সেখানটার ক্ষেত্রে মানে তাদেরকে গভর্নমেন্ট অনুমতি দিয়েছিল সেখানকার, এবং একটা ইউক্রেনিয়ান জেট আপনি মনে রাখবেন, মনে থাকতে পারে, শর্ট করা হয়েছিল মাঝাকাশি, রাশিয়া সাসপেক্ট ছিল, তো সেটার ক্ষেত্রেও ওই রকম ইউএন অবজারভার ছিলেন। একদম আর্যবাবু, আসলে বিষয়টা অনেক বড়, কিন্তু আমাদের জুরাওয়ারের সময়টা খুব সংক্ষিপ্ত, তাই এই বিষয়ে অবশ্যই আপনার উত্তর জানবার অপেক্ষায় আমরা থাকবো, আরো বিশ্লেষণের অপেক্ষাতেও আমরা থাকবো। কিন্তু আজকের জুরাওয়ার যেহেতু শেষ করতে হচ্ছে আর্যবাবু, আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে, এবং পরবর্তীতে এই বিষয় নিয়ে আরো আলোচনা করবার চেষ্টাও আমরা করবো। শর্মিষ্ঠা, একদমই তাই, কারণ হচ্ছে যে এই যে অন্তর্ঘাতের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাওয়ার মতো অন্তত এই স্টেজে না, অন্তত তদন্ত যে জায়গায় গেছে, তদন্তে নিশ্চয়ই আরো অনেকগুলো দিক খুলবে। তিথি, নজর আমাদের সেদিকেও থাকবে, পরবর্তী আলোচনাও থাকবে। জুরাওয়ার এখানে শেষ করছি, শান্ত।